আরে না, ও আর কেউ নয়, আমার কলিজার টুকরো বোন রাইসা। কিন্তু রাইসা কখন হোস্টেল থেকে আসলো? আমি রাইসার মাথায় হাত রাখতেই রাইসা চোখ খুলে কান্না করতে লাগলো। তখন আমি রাইসাকে বললাম, কি রে রাইসা, কেমন আছিস? কখন আসলি বাসায়? আর তুই কান্না করছিস কেন? আমি কিছুক্ষণ আগে এসেছি। আমাকে রিফাত ভাইয়া সবকিছু ফোন দিয়ে বলেছে। কান্না করিস না, আমি ঠিক আছি। তারপর রাইসা কান্না বন্ধ করলো। কিছুক্ষণ নিজুম খাবার নিয়ে এসেছে। তখন নিজুম বলল, এবার দুই ভাই বোন কথা বন্ধ করে খাবার খেয়ে নাও। রাইসা তুই ফ্রেশ হয়ে আয়, আজকে তুই নিজ হাতে ভাইয়াকে খাইয়ে দিবি। আমার কথা শুনে রাইসা ওয়াশরুমে চলে গেল। নিজুমের দিকে তাকিয়ে দেখি মুখটা কালো করে ফেলেছে। কিছুক্ষণ পর রাইসা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটা খাবার প্লেট হাতে নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। নিঝুম আর দাঁড়িয়ে না থেকে রুম থেকে বেরিয়ে গেল। খাবার খাওয়ার পর রাইসা আমাকে ওষুধ খাইয়ে দিল। তারপর কিছুক্ষণ কথা বলে রাইসা বিদায় নিয়ে চলে গেল, কারণ রাইসার সামনে পরীক্ষা। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। এখন মোটামুটি সুস্থ আছি। নিঝুম যখন আমার রুমে খাবার নিয়ে আসে তখন আমি আম্মুকে ডাক দিই আমাকে খাইয়ে দেওয়ার জন্য। এতে নিঝুম অনেক কষ্ট পায়। নিঝুম প্রতিদিন থানায় যায়। আকাশ ছেলেটার সাথে কথা বলতে দেখি না, সব সময় কেমন যেন মনমরা হয়ে থাকে। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আখি মাঝে মাঝে এসে আমাকে দেখে গেছে। একদিন সকালবেলা সবাই মিলে নাস্তা করছি, তখন নিঝুম বলল, আন্টি, আমার এক বান্ধবীর বিয়ে, আমাকে অনেক জোর করে বলছে যাওয়ার জন্য। এখন তুমি বলো, আমি কি যাব? এটা আবার আমাদের জিজ্ঞেস করা লাগে? তবে তুমি একা যাওয়ার দরকার নেই, সাথে কাউকে নিয়ে যাও। তাহলে রাসেল, তুমি নিজুমের সাথে যাও, মেয়েটা একা একা যাবে। আম্মু, উনি একজন থানার এসআই, ওনার তো ভয় পাওয়ার কথা। উনি তো সাথে পুলিশ নিয়ে যেতে পারে। আর একটা কথা, আমি বিনা দাওয়াতে কোথাও যাই না। ফারিয়া তোমাকে সাথে করে নিয়ে যেতে বলছে। আপনি কোন ফারিয়ার কথা বলছেন? আমি ফারিয়া নামে কাউকে চিনি না। তুমি এই কয় বছরে ফারিয়াকে ভুলে গেছো? আমরা তো তিনজন বান্ধবী একসাথে থাকতাম, রিয়া, ফারিয়া এবং আমি। হ্যাঁ, চিনতে পারছি। ওই দেমাগি মেয়ের বিয়েতে আমি যাব না, যে মানুষকে মানুষ মনে করে না। যে দুই মেয়ে আপনার বান্ধবী, তাদের ভিতরে অহংকারে ভরা। রিয়া অহংকারী, কিন্তু ফারিয়া আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই তো সে তোমাকে নিয়ে যেতে বলছে। আমি যাব না। আপনি পারলে সাথে পুলিশ নিয়ে যান। বাবা রাসেল, মেয়েটা যখন এত করে বলছে তাহলে ওর সাথে যা। মানুষ সব সময় একরকম থাকে না। ঠিক আছে, শুধু তোমার কথাই যাব। তবে বিয়ে বাড়িতে আমাকে কোনো উপদেশ দিতে পারবে না। আমি আমার মতো থাকবো। ঠিক আছে, আমি তোমাকে কোনো উপদেশ দিব না, তুমি তোমার মতো করে থাকো। ঠিক আছে, তাহলে কোন সময় যাবেন? সন্ধ্যায় ওর বাসায় যাব। আমি থানায় বলে আসতে হবে এবং সব কিছু তাদের বুঝিয়ে দিয়ে আসতে হবে। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে মার্কেটে গেলাম। মার্কেট থেকে একটা উপহার কিনে নিলাম। উপহার কিনে বাসায় চলে আসলাম। এবার আসি ফারিয়ার কথায়। ফারিয়া মেয়েটার সাথে আমি তেমন কথা বলতাম না। মেয়েটা একটু দেমাগি, গরিবদের দু চোখে দেখতে পারতো না, সব সময় বাবার ক্ষমতায় চলতো। আমার নামে অনেক মিথ্যা কথা বলছে নিঝুমের কাছে, কিন্তু নিঝুম তার কথায় দাম দেয় নাই। তো যাই হোক, সন্ধ্যায় রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। কিছুক্ষণ পর নিঝুম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো, কিন্তু নিঝুমকে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ নিঝুম বোরখা পরেছে। নিঝুম নিচে এসে আমাকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? না মানে আপনি হঠাৎ বোরখা পরলেন যে? কেউ কারো বিয়েতে গেল তো অনেক সাজুগুজু করে, আপনি তো কিছুই করলেন না। আমার সাজুগুজু করতে ভালো লাগে না, তাই বোরকা পরে আসলাম। এটা কবে থেকে? আমি তো আজকে প্রথম আপনাকে বোরখা পরতে দেখলাম। আমি আজকে থেকে সব সময় বোরকা পরে বের হব। তাহলে কি ডিউটির সময় বোরখা পরে থাকবেন নাকি? ও ডিউটির সময় সব সময় যতটুকু সম্ভব মেনটেন করে চলবো। ঠিক আছে, এখন বের হন। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। আব্বু আগেই বলে দিয়েছে গাড়ি নিয়ে যেতে, তাই আব্বুর নতুন গাড়িটা বের করলাম। নিঝুম বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠলো।
আমি গাড়ি চালাতে লাগলাম। তখন আমি নিঝুমকে বললাম, আচ্ছা, কিছুদিন ধরে লক্ষ্য করলাম আকাশ ছেলেটার সাথে আপনি কথা বলেন না, সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকেন। আপনি চাইলে তো আকাশকে সাথে করে নিয়ে যেতে পারতেন। আকাশের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আকাশ ছেলেটার চলাচল আমার কাছে ভালো লাগে না। হঠাৎ কি এমন হলো যে আকাশ ছেলেটাকে আপনার ভালো লাগে না? আপনি তো তাকে অনেক বেশি ভালোবাসেন। সেটা অনেক কাহিনী, তোমাকে পরে এক সময় বলবো। তা আখির সাথে তোমার প্রেম কেমন চলছে? সেটা চলছে ভালোই। মেয়েটা সত্যি অনেক ভালো, আমার খোঁজ খবর নেয় সব সময়। ওর মতো মেয়েই হয় না। নিঝুম আর কোনো কথা বলল না, চুপ করে বসে আছে। আমিও আমার মতো করে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর ফারিয়াদের বাসায় চলে আসলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। নিঝুম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আমি গাড়ি পার্কিং করে নিঝুমের সাথে ভিতরে গেলাম। হঠাৎ কোথা থেকে ফারিয়া দৌড়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, কি রে, কেমন আছিস? তোর আসতে এত দেরি হলো কেন? এসআই বান্ধবী তাহলে বুঝি আসলো আমার বাসায়? তুই এত করে বলছিস, না এসে বুঝি পারি? বল কেমন আছিস? আমি তোকে অনেক বেশি ভালো আছি। আর রাসেল, তুমি কেমন আছো? এখনো কি আমার উপর রাগ করে আছো? আমি ভালো আছি। রাগ করে কি হবে? আপনি তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছেন। আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার। ধন্যবাদ। তো এখানে দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল, আব্বু আমার সাথে দেখা করবি। সেটা তো করব, কিন্তু তুই হলুদের শাড়ি পরে এখানে আসলি কেন? তোকে দূর থেকে দেখে বসে থাকতে পারি নাই, উঠে চলে আসলাম। হয়েছে, এখন চল তোর আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। রাসেল, তুমি কি যাবে আমাদের সাথে? না, তোমরা যাও, আমি একটু চারপাশ ঘুরে দেখি। নিঝুম ঠিক আছে বলে ফারিয়ার সাথে ভিতরে চলে গেল। আমি ফারিয়াদের বাসার চারপাশ ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি মায়াজাল আইডি থেকে মেসেজ আসলো। নীল রঙের পাঞ্জাবিতে তোমাকে অনেক সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে মেয়েরা দেখলে পাগল হয়ে যাবে। তুমি জানলে কেমন করে আমি যে নীল পাঞ্জাবি পরেছি আর আমি বিয়ে বাড়িতে এসেছি? কারণ তুমি যার বিয়েতে এসেছো সে আমার বান্ধবী। তার মানে তুমি এই বিয়ে বাড়িতে আছো? তাহলে সামনে আসো, তোমাকে সামনাসামনি দেখি। সময় হলে একদিন ঠিকই তোমার সামনে যাব। আর হ্যাঁ, তোমার সামনে থাকলে কানের নিচে একটা ফোঁটা দিয়ে দিতাম, যেন কোনো মেয়ের নজর না দেয়। তাই নাকি? তা সেই সময়টা কোন সময় আসবে? অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো। ভালো থেকো, পরে কথা হবে। এই বলে মায়াজাল অফলাইনে চলে গেল। আমি একটা চেয়ারে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ল। দেখি নিঝুম একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তার গায়ে এখন আর বোরখা নেই। ও আরেকটি কথা, নিঝুম গাড়ি থেকে নেমে মুখের নেকআপ সরিয়ে ফেলছে। এমনভাবে ছেলেটার সাথে কথা বলছে যেন অনেক দিনের চেনা। আমি তাদের দিকে না তাকিয়ে নিজের মতো করে মোবাইল টিপতে লাগলাম। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। যে যার মতো করে ফারিয়াকে খাইয়ে দিচ্ছে এবং মুখে হলুদ লাগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নিঝুম ওই ছেলেটাকে নিয়ে স্টেজে উঠল। আমি মনে করছিলাম নিঝুম আমাকে নিয়ে উঠবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে ওই ছেলেটাকে নিয়ে উঠল। দুজনে মিলে অনেক মজা করে ফারিয়াকে খাইয়ে দিল। কোথা থেকে একটা মেয়ে আমার সামনে এসে বলল, হাই, আমি আরোহী। তোমাকে অনেকক্ষণ দেখলাম এইভাবে চেয়ারে বসে আসছো। তোমার সাথে কেউ নেই? আছে, ওই যে স্টেজে যে ম্যাডামকে দেখছো, ওনার বডিগার্ড হয়ে এসেছি। আর আমি রাসেল। তুমি দেখতে অনেক সুন্দর। একটা কথা বলি, রাখবে? ঠিক আছে, রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমার সাথে কেউ নেই, আমার সাথে স্টেজে উঠবে? প্লিজ মানা করো না। আমি ঠিক আছে বলে আরোহীর সাথে স্টেজে উঠলাম। নিঝুমের চোখ মুখ লাল হয়ে আছে। আমি নিঝুমের থেকে চোখ সরিয়ে ফারিয়ার পাশে গিয়ে বসলাম। তখন ফারিয়া বলল, কি রে আরোহী, তুই রাসেলকে চিনিস? দুজনে একসাথে আসলি। ওনাকে চিনি না, তবে মাত্র পরিচয় হলো। তার মানে তুমিও রাসেলকে চিনো? চিনবো না কেন? রাসেল আর আমি একসাথে কলেজে পড়ছি। কিন্তু রাসেল বলল ও নাকি তোমার এসআই বান্ধবী। রাসেল তোর সাথে মজা করছে। রাসেল কলেজেও সবার সাথে একটু বেশি দুষ্টুমি করতো। হয়েছে, এবার কথা বলা বন্ধ করে হা করেন, এখনো অনেক লোক বাকি আছে। এই বলে আমি ফারিয়ার হাতে
একটু হলুদ লাগিয়ে দিলাম, তারপর মিষ্টি খাইয়ে দিলাম। হঠাৎ মনে পড়ল আরোহীর সাথে একটু দুষ্টুমি করি। আমি এক টুকরো মিষ্টি আরোহীর মুখের উপর ধরলাম। আরোহী হা করার সাথে সাথে আমার মুখে ঢুকিয়ে দিলাম। মেহমান সবাই হাসতে লাগলো, শুধু একজন ছাড়া। সেই মানুষটাকে আপনারা ভালো করে জানেন। সব কিছু শেষ করে আমি স্টেজ থেকে নেমে আসলাম। হঠাৎ নিঝুম আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। তারপর নিঝুম এমন কিছু করবে সেটা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। নিঝুম আমাকে ছাদে নিয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। আমি নিঝুমকে জোর করে ছাড়িয়ে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। তারপর আমি বলতে লাগলাম, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? রাসেল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারি না। তোর মতো মেয়ের মুখে ভালোবাসা মানায় না। তুই একটা খারাপ মেয়ে। তোর একটা দিয়ে হয় না, তোর 4-5টা লাগে। তুমি আমাকে এমন কথা বলতে পারলে? আমি কোন দিক দিয়ে তোমার কাছে খারাপ? সেটা তুই ভালো করে জানিস। তোকে নতুন করে বলতে পারবো না, তুই চিন্তা করে দেখ। না, আজকে তোমাকে বলতে হবে। আমার জানা মতে আমি কোনো খারাপ কাজ করি নাই। তাই নাকি? আকাশের সাথে কিস করা, আকাশের সাথে প্রতিদিন মোবাইলে যে রোমান্টিক কথাগুলো বলছিস, যেটা মুখ দিয়ে প্রকাশ করার মতো না, এখন আকাশকে ছেড়ে দিয়ে নতুন আরেকটা ধরছিস, তারপরেও বলবি তুই ভালো মেয়ে? তারপরেও বলবো আমি ভালো মেয়ে। এতদিন যা কিছু হয়েছে সবকিছু অভিনয়। আর কত কথা লুকাবি? আর তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। আমি আকিকে ভালোবাসি। না, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না। তুমি শুধু আমার। আজকে তোমাকে সবকিছু খুলে বলবো। আমাকে সবকিছু খুলে বলবি মানে? যা বলবি সোজাসুজি করে বল। আকাশ হলো আমার থানার একজন পুলিশ। আকাশকে আমি বলি তোমার সামনে কিছুদিন অভিনয় করার জন্য। আমি দেখতে চেয়েছি আমাকে অন্য কারোর সাথে দেখলে তুমি কেমন রিয়্যাক্ট করো। তার থেকে আরো একটা কথা শুনলে তুমি বেশি অবাক হয়ে যাবে। কি কথা যেটা শুনলে আমি অবাক হয়ে যাব? তুমি এত বছর যে মায়াজাল আইডির মানুষটার সাথে কথা বলে আসছো, ওই মানুষটা আমি। কি? তার মানে ওই আইডির মেয়েটা তুই? সবকিছু বুঝলাম। তাহলে তুই আকাশকে ওই দিন কিস করলি কেন? আরে পাগল, ওই দিন তোমাকে দেখানোর জন্য আমি আর আকাশ এভাবে দাঁড়িয়েছি যেন তুমি বুঝতে পারো আমি আকাশকে কিস করছি। তার মানে এতদিন আমাকে বোকা বানিয়ে আসছো? আমাকে এতদিন কষ্ট দিছো। যে মেয়ে আমাকে কষ্ট দিতে পারে সে কখনো আমার ভালোবাসা পাবে না। সরি রাসেল, এরকম কষ্ট আর কখনো তোমাকে দিব না। কিন্তু আমি তো আকিকে ভালোবাসি, তাই তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তাই না? আখির সাথে তোমার কেমন পরিচয় সেটা আমি জেনে গেছি। আখি আমাকে সব কিছু গতকাল বলেছে। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? তোমাকে জড়িয়ে ধরে আবার কিস করতে মন চাইছে। তো করো, আমি তোমাকে মানা করছি? বলতে দেরি। আমি নিঝুমকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তারপর দুজনে নিচে চলে আসলাম। আমাকে একটা থাকার রুম দেওয়া হয়েছে, যেটা ফারিয়ার পাশের রুম। নিঝুম ফারিয়ার সাথে ঘুমিয়েছে। সকালবেলা বুকটা কেমন যেন ভারী লাগছে। চোখ খুলে দেখি নিঝুম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় নিঝুমকে অনেক সুন্দর লাগছে। আমি নিঝুমের কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে নিঝুমের ঘুম ভেঙে গেল। তখন নিঝুম বলল, আমি কিন্তু ঘুমিয়ে নেই। তার মানে তুমি জেগে আছো? তো তুমি কোন সময় আমার রুমে আসলে? কিছুক্ষণ আগে তোমার রুমে এসেছি, কিন্তু তোমাকে ঘুমন্ত অবস্থায় অনেক সুন্দর লাগছে, তাই না ডেকে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। হয়েছে, এখন ওঠো, কেউ রুমে চলে আসবে। তোমাকে জড়িয়ে ধরে থাকতে আমার ভালোই লাগছে। আর একটু থাকো না। আর থাকা লাগবে না। বাসায় যাওয়ার পর যা করার করো। এটা কিন্তু বিয়ে বাড়ি। তার থেকে বড় কথা, আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? চলো আমরা দুজনে কাজী অফিসে বিয়ে করে ফেলি। মাথা খারাপ? আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বড় করে ধুমধাম করে তোমাকে বিয়ে করব। কিন্তু তোমার আব্বু আম্মু যদি মেনে না নেয় তখন কি করবে? আমার আব্বু আম্মু কখনো আমার কথা ফেলে নাই। আমার বিশ্বাস তারা রাজি হবে। তাই যেন হয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, এখন তুমি ফারিয়ার কাছে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নিঝুম ঠিক আছে বলে আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর বসে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি
বাসা ভর্তি মেহমান। হঠাৎ আরোহী কোথা থেকে আমার সামনে এসে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করেছো? মাত্র ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। আচ্ছা, গতকাল রাতে নিঝুম আপু তোমার হাত ধরে টেনে নিয়ে গেল কেন? আসলে তোমাকে নিজুম আপু আমাকে ভালোবাসে তো, তাই তোমার সাথে সহ্য করতে না পেরে আমাকে ছাদে নিয়ে গেছে। কি? নিঝুম আপু আর তুমি দুজন দুজনকে ভালোবাসো? তার মানে মনের কথা বলার আগেই ছ্যাঁকা খেলাম? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারি নাই। আসলে তোমাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লাগছে। ভেবেছিলাম ফারিহা আপুর বিদায়ের পর তোমাকে প্রপোজ করব, কিন্তু প্রপোজ করার আগে ছ্যাঁকা খেয়ে গেলাম। আহারে বেচারি, থাক দুঃখ করো না, দেখবে তুমি আমার থেকে আরো ভালো ছেলে পাবে। ঠিক আছে, দোয়া করো আমার জন্য। এই বলে আরোহী আমার সামনে থেকে চলে গেল। হঠাৎ পিছন থেকে নিঝুম বলল, সত্যিটা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি আবার কি সত্যি বললাম? ওই যে তুমি আমাকে ভালোবাসো, সেটা আরোহীকে বলার জন্য। আমি এমনিতেই মিথ্যা কথা বলি না, সেটা তুমি ভালো করে জানো। জানি রাসেল সাহেব। এখন কথা না বলে আমার সাথে চলো, নাস্তা করবে। আমি ঠিক আছে বলে নিঝুমের সাথে যেতে লাগলাম। নিঝুম আমাকে নিয়ে একটা রুমে আসলো। রুমে এসে দেখি অনেক আইটেমের নাস্তা একটা টেবিলের উপর সাজিয়ে রেখেছে, আর দুজনে বসে নাস্তা করে নিলাম। দেখতে দেখতে দুলা আসার সময় হয়ে গেছে। আমি একটা নীল রঙের শার্ট গায়ে পরলাম, আর নিঝুম নীল রঙের শাড়ি পরেছে। আমার আর নিঝুমের দিকে